আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই অনলাইন ক্লাস প্ল্যাটফর্মে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এখন স্ক্রিন শেয়ার করব। আশা করি আপনারা আমার যে স্ক্রিন শেয়ার করেছি সেটা দেখতে পাচ্ছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যথারীতি আমরা যেই কোর্সটি সম্পন্ন করছি বা স্টাডি করছি সেটা হচ্ছে অডিটিং বা নিরীক্ষা। তো লেকচার নাম্বার 11 এবং লেকচারের শিরোনাম হচ্ছে সামগ্রিক নিরীক্ষা পরিকল্পনা ও নিরীক্ষা কর্মসূচি। টাইটেল অফ দ্য লেকচার: ওভারঅল অডিট প্ল্যান অ্যান্ড অডিট প্রোগ্রাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে অধ্যায়টি সম্পর্কে জানবো সেই অধ্যায়টির নাম অলরেডি আমি বলেছি, সেটা হচ্ছে ওভারঅল অডিট প্ল্যান অ্যান্ড অডিট প্রোগ্রাম, চ্যাপ্টার 9। তো এই অধ্যায়ে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো এখানে দেওয়া হয়েছে। প্রথমেই আমরা যে কনসেপ্টটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে কনসেপ্ট অফ অডিট টেস্ট বা নিরীক্ষা পরীক্ষা। ঠিক আছে? তো কনসেপ্ট অফ অডিট টেস্ট বা অডিট নিরীক্ষা টেস্ট সম্পর্কে আমরা কি জানি সেটা সম্পর্কে একটু জেনে নেই। আমরা জেনারেলি জানি যে একজন অডিটর যখন অপিনিয়ন দেয় তখন সে কোনো একটা কোম্পানির যেই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো আছে বা অন্যান্য যে হিসাব বইগুলো আছে সমস্ত প্রকার ডকুমেন্ট জাস্টিফাই করে তারপরে সে একটা মতামত বা অপিনিয়ন প্রদান করে থাকে। তো সে যখন এই মতামত প্রদান করে, এই মতামত প্রদান করার জন্য তার কিন্তু আরো অনেক এভিডেন্স বা সাক্ষ্য প্রমাণ সংগ্রহের প্রয়োজন পড়ে। আমরা কিন্তু প্রিভিয়াস ক্লাসে অডিট এভিডেন্স সম্পর্কে অনেক বিস্তারিত জেনেছিলাম। তাহলে এই যে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করছে, এই সাক্ষ্য প্রমাণ বা দলিলগুলো যাচাই বাছাই করাটাই হচ্ছে অডিট টেস্ট বা নিরীক্ষা টেস্ট। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সিম্পল, অর্থাৎ অডিটর যখন তার নিরীক্ষা কার্য সম্পর্কে কোনো অপিনিয়ন বা মতামত প্রদান করবে, আর এই মতামত প্রদানের জন্য তার যেই সাক্ষ্য প্রমাণ, দলিলপত্র বা এভিডেন্স সংগ্রহ করতে হয়, আর এই এভিডেন্স সমূহ যখন সে যাচাই বাছাই করে সেটাকে আমরা বলি অডিট টেস্ট। দেন টাইপস অফ অডিট টেস্ট, অর্থাৎ আমরা যে অডিট টেস্টের কথা বলছি এই অডিট টেস্টের প্রকারভেদগুলো কি কি সেটা আমরা একটু জেনে নেই। দেখো, প্রথমেই যেটা বলেছে যে প্রসিডিউরস টু অবটেইন আন্ডারস্ট্যান্ডিং অফ ইন্টারনাল কন্ট্রোল, অর্থাৎ যে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে সেই অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার একটা ধারণা লাভের প্রক্রিয়া। ঠিক আছে, যেটা কিনা অডিট টেস্টের একটা ধরন হিসেবে আমরা জানি। আমরা বিগত বা প্রিভিয়াস ক্লাসে কিন্তু এই ইন্টারনাল কন্ট্রোল সম্পর্কে বিস্তারিত জেনেছি এবং এটার আন্ডারস্ট্যান্ডিং সম্পর্কেও কিন্তু জেনেছিলাম। অর্থাৎ ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমের যে নিয়ন্ত্রণ পরিবেশ, ঝুঁকি রয়েছে এবং যে কন্ট্রোল অ্যাক্টিভিটিস বা নিয়ন্ত্রণ অ্যাক্টিভিটিস গুলো আছে এগুলো সম্পর্কে কিন্তু ধারণা লাভ করতে হবে অডিটরকে, যদি সে ইন্টারনাল কন্ট্রোল সম্পর্কে জানতে চায় বা বুঝতে চায়। এছাড়াও তার কিন্তু ইন্টারনাল কন্ট্রোল বা অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা কেন জানতে হবে? তার অডিট যে নিরীক্ষা কার্যক্রম রয়েছে সেই নিরীক্ষা কার্যক্রমের অ্যাবিলিটি, মানে অডিট অ্যাবিলিটি বাড়ানোর জন্য, ইভেন যে ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্ট দেখা যায় অডিটিং করার সময়, সেই ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্টগুলো যাতে খুব সহজেই সে উদ্ঘাটন করতে পারে, আইডেন্টিফাই করতে পারে, সেক্ষেত্রেও কিন্তু তার অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা জানাটা খুব জরুরি। দেন টেস্ট অফ কন্ট্রোল, অর্থাৎ নিয়ন্ত্রণের যাচাই বা পরীক্ষা, মানে হচ্ছে যে নির্দিষ্ট যে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে এই ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমের সঠিক ডিজাইন, অ্যাকচুয়াল ডিজাইন এবং কার্যকারিতা যাচাই করার জন্য যে নিয়ন্ত্রণ, সেটাই হচ্ছে টেস্ট অফ কন্ট্রোল। তার মানে হচ্ছে যে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমের একটা সঠিক ডিজাইন
এবং এর কার্যকারিতা বা এফিসিয়েন্সি যাচাই করার জন্য যেই পরীক্ষা করা হয় সেটাকে আমরা বলতে পারি টেস্ট অফ কন্ট্রোল। এবং এই টেস্ট অফ কন্ট্রোল করার জন্য বেশ কিছু বিষয় বিবেচনা করতে অডিটরকে, যেমন তার যে প্রতিষ্ঠানের যে কর্মকর্তা রয়েছে কর্মকর্তাদের সাথে কথা বলতে হয়, ইনকোয়ারি করতে হয়। দেন প্রতিষ্ঠানের দলিলপত্র, নথিপত্র, প্রতিবেদন বা অন্যান্য যে ডকুমেন্টসগুলো রয়েছে, রিপোর্টগুলো রয়েছে সেগুলো সম্পর্কে সেগুলা কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হয়। ইভেন যে কন্ট্রোল অ্যাক্টিভিটিস রয়েছে, নিয়ন্ত্রণ কার্যক্রম, আমরা যেই আগের চ্যাপ্টারে জেনে আসছি সেই নিয়ন্ত্রণ অ্যাক্টিভিটিস গুলো সম্পর্কেও কিন্তু ধারণা অর্জন করতে হয়। দেন যেটা বলছে যে সাবস্টেন্টিভ টেস্ট অফ ট্রানজাকশন, মানে হচ্ছে যে লেনদেনের একটা স্বতন্ত্র পরীক্ষা করতে হবে। অর্থাৎ প্রতিষ্ঠানের, ব্যবসায়িক প্রতিষ্ঠানের যে লেনদেনগুলো সংঘটিত হচ্ছে, এই লেনদেনগুলো যখন লিপিবদ্ধকরণ হচ্ছে, শ্রেণীবিন্যাস হচ্ছে, এই লিপিবদ্ধকরণের সময় টাকার অঙ্ক ঠিকভাবে বসানো হচ্ছে কিনা এই বিষয়ে কিন্তু একটা পরীক্ষা করা উচিত, যেটা অডিট টেস্ট হিসেবে পরিচিত। দেন অ্যানালাইটিক্যাল প্রসিডিউর, অলরেডি এটা আমরা জানি যে অ্যানালাইটিক্যাল প্রসিডিউর বা বিশ্লেষণাত্মক প্রক্রিয়া এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ যেটা সম্পর্কে আমরা জানি যে প্রতিষ্ঠানের বিগত বছরের ইনফরমেশন এবং বর্তমান বছরের ইনফরমেশন একটা কম্পারিজন করে একটা ডিসিশনে আসতে পারে। যেমন আমি আগেও বলেছিলাম বিগত বছরের নিট প্রফিট কেমন, সেই নিট প্রফিটের সাথে বর্তমান বছরের নিট প্রফিটের একটা তুলনা করে কিন্তু প্রতিষ্ঠান সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া যায়। ঠিক আছে। আবার বিগত বছরে যেই আর্থিক বিবরণী বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রয়েছে, সেই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সাথে বর্তমান বছরের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কিন্তু একটা কম্পারিজন করে প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা অর্জন করা যায়, এবং যেটা অডিট টেস্টের অন্তর্ভুক্ত। এবং সর্বশেষে যেটা বলা হচ্ছে টেস্ট অফ ডিটেইলড ব্যালেন্সেস। এই কথাটার মানে হচ্ছে যে আমরা যে ব্যালেন্স শিটের কথা বলছি, অর্থাৎ ইনকাম স্টেটমেন্টের কথা বলছি, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, হ্যাঁ, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, অর্থাৎ যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, মোট কথা। তো এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের একটা পুরোপুরি একটা যাচাই বাছাইয়ের ব্যবস্থা হচ্ছে এখানে টেস্ট অফ ডিটেল ব্যালেন্সেস। অর্থাৎ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যে হিসাব কার্যগুলো করা হবে সেখানে প্রত্যেকটা হিসাব ঠিক মতো করা হয়েছে কিনা, খতিয়ান থেকে যে উদ্ধৃতগুলো আনা হয়েছে সে তার সাথে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের হিসাব নিকাশ কতটুকু মিলছে, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই এখানে টেস্ট করতে হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে টাইপস অফ অডিট টেস্ট। দেন আমরা একটু আগে যেটা জানলাম যে প্রসিডিউরস টু অবটেইন আন্ডারস্ট্যান্ডিং অফ ইন্টারনাল কন্ট্রোল, অর্থাৎ যে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে জানার জন্য যে প্রক্রিয়া, এটা অলরেডি আমরা জানি, তাও আমরা একটু বলে দিচ্ছি যে আপডেট অ্যান্ড ইভালুয়েট অডিটরস প্রিভিয়াস এক্সপেরিয়েন্স উইথ দ্য এন্টিটি। অর্থাৎ অডিটরের যে মক্কেল রয়েছে সেই মক্কেলের পূর্ববর্তী যেই অডিটিং কার্যক্রমের যেই এক্সপেরিয়েন্স সেটা কিন্তু অবশ্যই হালনাগাদ করে দেখতে হবে এবং মূল্যায়ন করতে হবে। অর্থাৎ অডিটরের পূর্ববর্তী যে নিরীক্ষা কার্যক্রম ছিল সেই নিরীক্ষা কার্যক্রমে তার অভিজ্ঞতাটা কি ছিল, সেই অভিজ্ঞতাটা কিন্তু মূল্যায়ন অবশ্যই করতে হবে, তদারকি করতে হবে। কারণ একটা প্রতিষ্ঠানের যথারীতি নিরীক্ষা কার্যক্রম যে পদ্ধতি সেটা কিন্তু খুব একটা চেঞ্জ হয় না, আবার ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমও খুব একটা চেঞ্জ হয় না। তো অতীতের ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম সম্পর্কে এবং নিরীক্ষা কার্যক্রম সম্পর্কে যেই অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতা কিন্তু অবশ্যই আপডেট করতে এবং ইভালুয়েট করতে অডিটরকে। দেন মেক ইনকোয়ারিজ অফ ক্লায়েন্ট পার্সোনেল, অর্থাৎ প্রতিষ্ঠানের যে কর্মীরা রয়েছে, ক্লায়েন্টের যে কর্মকর্তারা রয়েছে তাদের সাথে কিন্তু কথা বলতে হয়, কারণ তাদের সাথে কথা বললে অনেক তথ্য কিন্তু অডিটর জানতে পারে, অর্থাৎ অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে অনেক তথ্যই জানতে পারে। দেন রিড ক্লায়েন্টস পলিসি অ্যান্ড সিস্টেম ম্যানুয়ালস, অর্থাৎ যে নিয়োগকারী প্রতিষ্ঠান সেই নিয়োগকারী প্রতিষ্ঠানের যে নিয়ম নীতিগুলো রয়েছে সেগুলো সম্পর্কে একটা ধারণা কিন্তু লাভ করা যায়।
এবং এই ধারণা লাভের মাধ্যমে কিন্তু সে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম সম্পর্কেও কিন্তু জ্ঞান অর্জন করতে পারে। মানে ব্যাপারটা হচ্ছে যে ক্লায়েন্টস পলিসি অ্যান্ড সিস্টেম ম্যানুয়ালস, মানে একটা প্রতিষ্ঠানে কিন্তু লিখিত নির্দেশনামা থাকে। এই লিখিত নির্দেশনামা কিন্তু জানলে এক পলিসি সম্পর্কে জানতে পারে এবং এতে করে ইন্টারনাল কন্ট্রোল সম্পর্কে একটা আইডিয়া নিতে পারে। দেন এক্সামিন ডকুমেন্টস অ্যান্ড রেকর্ড, অর্থাৎ ব্যবসায়িক প্রতিষ্ঠানের বা কোম্পানির যে নথিপত্রগুলো রয়েছে, যে ডেটাবেস ফাইল রয়েছে, এই ডেটাবেস ফাইল, নথিপত্র, এই সম্পর্কে এগুলা কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে ইন্টারনাল কন্ট্রোল সম্পর্কে কিন্তু ধারণা লাভ করা যায়। দেন অবজার্ভ অ্যাক্টিভিটিস অ্যান্ড অপারেশনস অফ দ্য এন্টিটি, অর্থাৎ প্রতিষ্ঠানের পুরো কার্যক্রম, অপারেশন সিস্টেম সম্পর্কে ধারণা লাভ করেও কিন্তু ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম সম্পর্কে জানা যায়। এই হচ্ছে প্রসিডিউরস টু অবটেইন আন্ডারস্ট্যান্ডিং অফ ইন্টারনাল কন্ট্রোল। দেন অডিট প্রসেস, আমরা তো অডিট নিয়ে অনেক কথাই বলছি, তো এই অডিট প্রসেস বা নিরীক্ষা প্রক্রিয়াটা কি সেটা আমরা একটু জেনে নিই। ফার্স্টেই যেটা বলেছে যে প্ল্যান অ্যান্ড ডিজাইন অফ অ্যান অডিট, এটা অ্যান হবে। তো এই যে নিরীক্ষা কার্যক্রমের কথা বলছি অডিটরের জন্য, তো এই নিরীক্ষা কার্যক্রমের জন্য ফার্স্টেই কিন্তু একটা পরিকল্পনার প্রয়োজন, একটা নকশার প্রয়োজন। কারণ একটা সুন্দর সুষ্ঠু চিন্তার মাধ্যমে, সুচিন্তার মাধ্যমে কিন্তু একটা কার্যক্রম এফিশিয়েন্টলি পারফর্ম করা সম্ভব। Then obtaining knowledge of the client's business, অর্থাৎ যে নিয়োগকারী প্রতিষ্ঠান রয়েছে সেই নিয়োগকারী প্রতিষ্ঠানের ব্যবসায় সম্পর্কে কিন্তু ধারণা লাভ করতে হবে, মানে জ্ঞান অর্জন করতে হবে। যে প্রতিষ্ঠানের জন্য অডিটিং করছে সেই প্রতিষ্ঠান সম্পর্কে, সেই প্রতিষ্ঠানের শিল্প সম্পর্কে, সেই প্রতিষ্ঠানের ব্যবসায়ের নেচার, ধরন, এটা কি এক মালিকানা ব্যবসায় না অংশীদারি ব্যবসা, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে কিন্তু জানতে হয়। Then understanding internal control and assessing control risk, অলরেডি আমরা এটা বলছি যে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে জানতে হবে এবং এই সম্পর্কিত যে ঝুঁকি আছে সেটাও নিরূপণ করতে হবে। কারণ অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা বা ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম সম্পর্কে যদি অডিটর অবগত না থাকে তাহলে তার নিরীক্ষা কার্যক্রম কিন্তু সে এফিশিয়েন্টলি নৈপুণ্যের সাথে কিন্তু করতে পারবে না। Then perform test of control and substantive test, অলরেডি এটা আমরা বললাম যে নিয়ন্ত্রণের জন্য যে পরীক্ষা সেটা অবশ্যই কিন্তু করতে হবে। Then perform analytical procedures and test of detail balance, এটাও অলরেডি আমি ব্যাখ্যা করেছি যে অ্যানালাইটিক্যাল প্রসিডিউর এখানে যেমন বিভিন্ন রেশিও অ্যানালাইসিস এবং অন্যান্য যে অ্যানালাইসিস গুলো আছে, কম্পারেটিভ অ্যানালাইসিস, ট্রেন্ড অ্যানালাইসিস, যেগুলো আমি আগের ক্লাসে এক্সপ্লেইন করেছি, এই বিষয়গুলো অবশ্যই কিন্তু নিয়ে আসতে হবে। এবং ব্যালেন্স শিট এবং ইনকাম স্টেটমেন্টের দফাগুলো কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে। দেন কমপ্লিট দ্য অডিট অ্যান্ড ইস্যু অ্যান অডিট রিপোর্ট, ফাইনালি একটা অডিট পুরো কার্যক্রম সম্পন্ন করে একটা অডিট রিপোর্ট বা অডিট অপিনিয়ন কিন্তু পেশ করতে হবে অডিটরকে। দেন ওভারঅল অডিট প্ল্যান, অর্থাৎ সামগ্রিক নিরীক্ষা পরিকল্পনার। তো প্ল্যানিং তো আমরা জানি যে এটা ভবিষ্যতে কোনো কাজের জন্য একটা কর্ম পরিকল্পনা আগে থেকে নেওয়া হয়, সেটাকে আমরা প্ল্যানিং বলছি বা পরিকল্পনা বলছি। তো এই ওভারঅল অডিটিং অ্যাক্টিভিটিসের জন্য কিন্তু একটা প্ল্যানিং প্রয়োজন, যেটা আমরা প্রিভিয়াস লেকচারে জেনে আসছি। তো সামগ্রিক অডিট প্ল্যানটার জন্য আসলে অডিটরকে কি কি করা উচিত? ফার্স্টে যেটা বলা হয়েছে, নলেজ অফ দ্য বিজনেস, অর্থাৎ ব্যবসায় সম্পর্কে তার জ্ঞান অর্জন করতে হবে। সে যদি অডিটিং করার জন্য একটা সামগ্রিক একটা পরিকল্পনা তৈরি করতে চায়, অর্থাৎ ওই ব্যবসা সম্পর্কিত যে শিল্প রয়েছে, ইন্ডাস্ট্রি সম্পর্কে তার আইডিয়া অর্জন করতে হবে।
এবং ব্যবসায়ের প্রকৃতি কি, ব্যবসায়ের ধরন কি, যেটা একটু আগে বললাম যে এক মালিকানা ব্যবসায় না অংশীদারি ব্যবসায়, না মুনাফাভোগী না অমুনাফাভোগী প্রতিষ্ঠান, এই বিষয় সম্পর্কে কিন্তু অবশ্যই ধারণা লাভ করতে হবে। সেই সাথে প্রতিষ্ঠানের যে বিভিন্ন দলিলগুলো রয়েছে এই দলিলগুলো সম্পর্কেও কিন্তু ধারণা লাভ করতে হবে। দলিলগুলো আমরা জানি যে পরিমেল নিয়মাবলী, তারপরে হচ্ছে স্মারকলিপি, এই সমস্ত দলিল সম্পর্কে কিন্তু ধারণা অর্জন করতে হবে। দেন আন্ডারস্ট্যান্ডিং দ্য অ্যাকাউন্টিং অ্যান্ড ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম, অর্থাৎ অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে যে আমরা এত কথা বলছি, সেই অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে কিন্তু অবশ্যই ধারণা অর্জন করতে হবে। আর এই অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে ধারণা অর্জন করার জন্য প্রসিডিউর কিন্তু আমরা একটু আগেই জানলাম, ঠিক আছে? বিভিন্ন প্রসিডিউর তাকে ফলো করতে হবে। তার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স কি অডিটরের, দেন প্রতিষ্ঠানের যেই পার্সোনেল বা কর্মীরা রয়েছে তাদের সাথে কথা বলতে হবে এবং আদার্স ফর্মুলাগুলো তাকে কেনা অ্যাপ্লাই করতে হবে। এবং রিস্ক অ্যান্ড ম্যাটেরিয়ালিটি, অর্থাৎ অডিটিং এর সাথে জড়িত অডিট রিস্ক কি হতে পারে এবং কন্ট্রোল রিস্ক কেমন, এটা কিন্তু তাকে নিরূপণ করতে হবে, অ্যাসেস করতে হবে। হ্যাঁ, এবং রিস্ক নিয়ে কিন্তু আমরা বিস্তারিত এর আগে জেনেছি। এবং ম্যাটেরিয়ালিটি, বস্তুনিষ্ঠতা, অর্থাৎ কিছু ঝুঁকি রয়েছে যেগুলো বস্তুনিষ্ঠ ঝুঁকি। হ্যাঁ, তো যেই ঝুঁকিগুলো সহজাত, ইনহারেন্ট কিছু রিস্ক রয়েছে, অর্থাৎ যেই ঝুঁকিগুলো সহজাত, ন্যাচারালি চলেই আসে কিন্তু, ঠিক আছে? তো এই ধরনের ঝুঁকিগুলো কিন্তু নিরূপণ করতে হবে। The nature, timing, and extent of procedures, অর্থাৎ ব্যবসায়ের প্রকৃতি, অডিটিং অ্যাক্টিভিটিস যে করা হবে, অডিটিং অ্যাক্টিভিটিস এর প্রকৃতি, সময়, স্কোপ, লিমিটেশন, তো এই পরিধি, যেটাকে স্কোপ বললাম, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই ঠিক করতে হবে ওভারঅল অডিট প্ল্যানিং এর জন্য। দেন কোঅর্ডিনেশন অ্যান্ড ডিরেকশন, প্রতিষ্ঠানের যে যতগুলো ডিপার্টমেন্ট রয়েছে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রত্যেকটা বিভাগ, এর মধ্যে একটা কোঅর্ডিনেশন, সমন্বয় থাকতে হবে, ঠিক আছে? ইভেন অডিট অ্যাক্টিভিটিসের জন্য যেই অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেওয়া হবে, সহকারীদের নিয়োগ দেওয়া হবে, তো সেই সহকারীদের মধ্যে সমন্বয় কতটুকু সেটা কিন্তু অবশ্যই এখানে দেখতে হবে। সুপারভিশন অ্যান্ড রিভিউ, সুপারভিশন অ্যান্ড রিভিউ, তদারকি করা এবং পর্যবেক্ষণ করা। অডিটরকে কিন্তু পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করতে হয়, তদারকি করতে হয়। অ্যাসিস্ট্যান্ট কিভাবে তার কার্যাবলী সম্পন্ন করছে সেটা কিন্তু তাকে তদারকি করতে, এবং অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা কিন্তু এখানে নিশ্চিত করতে হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে দ্য ওভারঅল অডিট প্ল্যান বা সামগ্রিক নিরীক্ষা পরিকল্পনা, অর্থাৎ সামগ্রিক নিরীক্ষা পরিকল্পনা প্রণয়নের জন্য যে বিষয়গুলো অবশ্যই দরকার সেটা আমরা জানলাম। দেন এখন আমরা যে বিষয়টা সম্পর্কে জানবো সেটা হচ্ছে রিস্ক অ্যাসেসমেন্ট প্রসিডিউরস অফ অডিট, অর্থাৎ নিরীক্ষা ঝুঁকি নিরূপণ করার প্রক্রিয়া। দেখো কি বলেছে যে ফলোইং ফাংশনস শুড বি পারফর্মড ফর দ্য রিস্ক অ্যাসেসমেন্ট প্রসিডিউরস অফ অডিট, অর্থাৎ কিছু কার্যক্রম রয়েছে যেগুলোকে এখানে অবশ্যই পারফর্ম করতে হবে, সম্পন্ন করতে হবে অডিটিং এর যে রিস্ক রয়েছে, রিস্ককে নিরূপণ করার জন্য। ফার্স্টে যেটা বলা হয়েছে ইনকোয়ারি অফ পার্সোনেল ইন অর্গানাইজেশন, অর্থাৎ প্রতিষ্ঠানের যে কর্মীরা রয়েছে সেই কর্মীদের সাথে কথা বলতে হবে, কর্মীদেরকে অনুসন্ধান করতে হবে। অডিটর যখন কর্মীর সাথে আলোচনা করবে, কনসাল্ট করবে, তখন কিন্তু এই প্রতিষ্ঠান সম্পর্কে অনেক ধারণা তার কিন্তু আসতে পারে, অনেক তথ্য কিন্তু সে পেতে পারে, যেই তথ্যের মাধ্যমে সেই অডিট সম্পর্কিত যে ঝুঁকি রয়েছে সেটা নিরূপণ করার ক্ষেত্রে তাকে সহযোগিতা করবে। তারপর পারফর্মিং অ্যানালাইটিক্যাল প্রসিডিউর, বিশ্লেষণধর্মী প্রক্রিয়া সম্পর্কে অলরেডি আমরা অনেক কিছুই জেনেছি, সেটাও এখানে পারফর্ম করতে হবে। হ্যাঁ,
অর্থাৎ বিগত বছরের তথ্য এই বছরের তথ্যের মধ্যে কম্পারিজন করতে হবে, হ্যাঁ, এবং বিগত বছরের যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সেটার সাথে বর্তমান বছরের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের অবশ্যই কম্পারিজন তুলনা করে সিদ্ধান্তে আসতে হবে, রেশিও অ্যানালাইসিস করতে হবে, ট্রেন্ড অ্যানালাইসিস করতে হবে। এবং এই ধরনের অ্যানালাইসিসের মাধ্যমে কিন্তু অডিট রিস্ক অ্যাসেস করতে, নিরূপণ করতে পারবে অডিটর। সুপারভিশন অ্যান্ড রিভিউ অর্থাৎ পর্যবেক্ষণ এবং পরীক্ষণ কিন্তু খুব জরুরি রিস্ক অ্যাসেসমেন্টের জন্য। অর্থাৎ এখানে প্রতিষ্ঠানের যে কার্য প্রক্রিয়া, কার্য পদ্ধতি সেটা কিন্তু অডিটর পর্যবেক্ষণ করতে পারে এবং প্রতিষ্ঠানের যে রেকর্ড, তথ্য, নথিপত্রগুলো আছে সেগুলো কিন্তু পর্যবেক্ষণ করতে পারে চাইলে। এই হচ্ছে রিস্ক অ্যাসেসমেন্ট প্রসিডিউরস। এখন আমরা যেটা জানবো যে প্রিপারেটরি অ্যারেঞ্জমেন্ট বিফোর কমেন্সমেন্ট অফ অডিট, অর্থাৎ যে অডিটিং এর কথা বলছি, অর্থাৎ অডিটর যখন তার অডিটিং কার্যক্রম শুরু করবে তার পূর্বে কোন কোন ব্যবস্থাপনা বা অ্যারেঞ্জমেন্ট এখানে রয়েছে, দ্যাট মিনস পূর্ববর্তীমূলক ব্যবস্থাটা এখানে কি। তাহলে আমরা বলতে পারি যে নিরীক্ষা কার্য পরিচালনার পূর্বে, নিরীক্ষা কার্য শুরু করার পূর্বে প্রস্তুতিমূলক ব্যবস্থাটা আসলে কি সেটা আমরা জেনে নিই। যেমন প্রথমেই এখানে যেটা বলেছে যে কালেকশন অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার। অডিটর অর্থাৎ কোন ব্যবসায়িক প্রতিষ্ঠান যখন অডিটরকে নিয়োগ দিবে তখন অডিটরের জন্য যে অ্যাপয়েন্টমেন্ট লেটার রেডি করা হবে, অডিটর সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার রিসিভ করবে, ঠিক আছে, কালেক্ট করবে, ওকে, যেটা নিরীক্ষা কার্যক্রমের পূর্ববর্তী ধাপ হিসেবে বিবেচিত হবে। এবং সেকেন্ডে যেটা বলা হচ্ছে করেসপন্ডেন্স উইথ প্রিভিয়াস অডিটর, অর্থাৎ পূর্ববর্তী অডিটরের সাথে এখানে কথা বলতে হবে। যদি প্রতিষ্ঠান মনে করে যে নতুন কোনো অডিটরকে এখানে তারা নিয়োগ দিতে চায়, তাহলে তাদের যে পূর্ববর্তী অডিটর ছিল, যে অডিটর দিয়ে তারা বিগত বছরে কার্যক্রম সম্পন্ন করেছে, অডিটিং কার্যক্রম, তো সেই অডিটরকে যদি তারা বাদ দিতে চায়, কেন বাদ দিতে চাচ্ছে কারণগুলো কিন্তু অবশ্যই তাকে জানাতে হবে, ঠিক আছে, বা তাকে যদি রাখতে চায় তো সেই বিষয়ে কিন্তু তার সাথে অবশ্যই কনসাল্ট করতে হবে। দেন অ্যাকসেপ্টেন্স অফ অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ এখানে নিয়োগের স্বীকৃতি দান। অর্থাৎ আমরা ফার্স্টে যেটা জানলাম যে নিয়োগপত্র সংগ্রহ, কালেকশন অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার, অর্থাৎ অডিটরের জন্য যে অ্যাপয়েন্টমেন্ট লেটার সংগ্রহ করা হবে, তো সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার কিন্তু অ্যাকসেপ্টেন্স, স্বীকৃতির প্রয়োজন আছে। অর্থাৎ অডিটর কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার রিসিভ করে, অ্যাকসেপ্ট করে দেন সেটা কিন্তু প্রতিষ্ঠানকে অবশ্যই জানাতে হবে 30 দিনের মধ্যে, জেনারেলি 30 দিনের মধ্যে প্রতিষ্ঠানকে জানাতে হয় যে সে সম্মতি প্রদান করছে না প্রতিষ্ঠানের সাথে কাজ করবে, অডিটিং বা নিরীক্ষার কাজ সে সম্পন্ন করতে রাজি আছে। Then to know about nature and scope of audit, অর্থাৎ এখানে অডিটিং যে কার্যক্রম আছে সেটার পরিধি, প্রকৃতি, এই সম্পর্কিত বিষয় কিন্তু অবশ্যই জানতে হবে। নেচার অফ দ্য অর্গানাইজেশন আন্ডার অডিট, অর্থাৎ অডিট যে করা হচ্ছে অডিটিং, ওই প্রতিষ্ঠানের প্রকৃতি কি, নেচার কি, প্রতিষ্ঠান কি ব্যবসায়িক প্রতিষ্ঠান না অব্যবসায়িক প্রতিষ্ঠান, এবং এটা কি কোনো মুনাফাভোগী না অমুনাফাভোগী প্রতিষ্ঠান, তো এই বিষয় কিন্তু অবশ্যই জানতে হবে। দেন ভেরিফিকেশন অফ ইম্পর্টেন্ট ডকুমেন্টস, কাজ শুরু করার পূর্বে অডিটরকে কিন্তু অবশ্যই প্রতিষ্ঠানের যে ইম্পর্টেন্ট ডকুমেন্টস গুলো রয়েছে, নথিপত্রগুলো রয়েছে, স্টেটমেন্টগুলো রয়েছে, এগুলো কিন্তু ভেরিফাই করে দেখবে সে। দেন কমপ্লিট লিস্ট অফ বুকস অফ অ্যাকাউন্ট, এই কথাটার মানে হচ্ছে যে প্রতিষ্ঠানের যে হিসাব বইগুলো রয়েছে, সমস্ত হিসাব বইগুলো কিন্তু এক জায়গায় নিয়ে আসতে হবে। কারণ অডিটর যখন পরীক্ষা নিরীক্ষা করবে, তো অডিটর পরীক্ষা নিরীক্ষা করার জন্য তার সমস্ত ডকুমেন্ট কিন্তু দরকার, তো সমস্ত হিসাব বইগুলো কিন্তু তার সংগ্রহ করার প্রয়োজন পড়বে।
দেন ইনকোয়ারি অ্যাবাউট ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড ইন্টারনাল চেক সিস্টেম, অর্থাৎ অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং অভ্যন্তরীণ নিবারণ ব্যবস্থা সম্পর্কে কিন্তু অবশ্যই তথ্য সংগ্রহ করতে হবে যদি সে এফিসিয়েন্টলি, নৈপুণ্য এবং দক্ষতার সাথে অডিটিং অ্যাক্টিভিটি সম্পন্ন করতে চায়। দেন বলেছে ভেরিফিকেশন অফ ফাইনাল অ্যাকাউন্ট অ্যান্ড অডিটরস রিপোর্ট অফ দ্য প্রিভিয়াস ইয়ার, অর্থাৎ যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রয়েছে বা আর্থিক বিবরণী রয়েছে বা চূড়ান্ত হিসাব, সেই আর্থিক বিবরণীর অ্যাকুরেসি বা এটার ভেরিফাই করে দেখতে হবে যে আর্থিক বিবরণীগুলো হিসাব বিজ্ঞানের নীতিমালা অনুযায়ী করা হয়েছে কিনা। দেন অডিটরস রিপোর্ট অফ দ্য প্রিভিয়াস ইয়ার, অর্থাৎ বিগত বছরের যেই অডিট রিপোর্ট রয়েছে সেটা অবশ্যই কিন্তু দেখবে, যাচাই বাছাই করে দেখবে যে সেখান থেকে কিন্তু প্রতিষ্ঠানের অডিটিং কার্যক্রম সম্পর্কে একটা কিন্তু আইডিয়া নেওয়া যাবে, ইভেন প্রতিষ্ঠান সম্পর্কেও কিন্তু ধারণা লাভ করা যাবে। ইনকোয়ারি অ্যাবাউট টপ এক্সিকিউটিভ, অর্থাৎ প্রতিষ্ঠানের যারা টপ এক্সিকিউটিভ, উচ্চ পদস্থ যারা কর্মকর্তা রয়েছে, উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে কিন্তু কনসাল্ট করতে হবে অডিটিং কার্যক্রম শুরু করার পূর্বে, তাদের সাথে বিভিন্ন বিষয়ে পরামর্শে আসতে হবে, তাদের থেকে পরামর্শ নিতে হবে, হ্যাঁ, বিভিন্ন বোঝাপড়ায় আসতে হবে তাদের সাথে। দেন কি বলেছে ফ্রেমিং অফ অডিট প্রোগ্রাম, এবং শেষের তারপরে কি করতে হবে, একটা নিরীক্ষা কার্যক্রম, নিরীক্ষা কর্মসূচি তৈরি করতে হবে, নকশা তৈরি করতে, কিভাবে কার্যক্রম করতে হবে, এই জন্য তার একটা ফ্রেম দরকার অডিট প্রোগ্রাম তৈরি করার জন্য। এবং অডিট প্রোগ্রাম তৈরি করার পরে ডিস্ট্রিবিউশন অফ ওয়ার্ক, অর্থাৎ অডিটর কি করবে, পুরো অডিট অ্যাক্টিভিটিস কাজগুলো ডিস্ট্রিবিউট করে দিবে, সে বিভিন্ন অ্যাসিস্ট্যান্ট, সাবঅর্ডিনেট নিয়োগ দিতে পারে, তো এই সাবঅর্ডিনেটদের মধ্যে তার কাজগুলো ভাগ করে দিবে। ঠিক আছে, তো এই হচ্ছে বিভিন্ন পূর্ব প্রস্তুতিমূলক ব্যবস্থা একটা অডিটিং অ্যাক্টিভিটিস শুরু করার জন্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিষয়গুলো যদি ঠিকমতো বিবেচনা করা না হয়, তাহলে অডিটর যখন তার অডিটিং অ্যাক্টিভিটিস বা নিরীক্ষা কার্যক্রম শুরু করবে, সেটা কিন্তু সে সততার সাথে, দক্ষতার সাথে কিন্তু পালন করতে পারবে না যদি না সে এই পূর্ববর্তীমূলক ব্যবস্থাগুলো ঠিকমতো গ্রহণ করে। দেন আমরা যে কনসেপ্টটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে অডিট প্রোগ্রাম বা নিরীক্ষা কর্মসূচি। নিরীক্ষা কর্মসূচি আসলে কি, যে আমরা অডিট প্ল্যানিং সম্পর্কে কিন্তু অনেক কিছুই জেনেছি এবং অডিট কার্যক্রম সম্পর্কে জেনেছি। তো প্রতিষ্ঠান বা অডিটর যখন কোনো একটা নিরীক্ষা কর্মসূচি বা নিরীক্ষা কার্যক্রম শুরু করবে, তখন তার জন্য কি একটা পরিকল্পনার দরকার হয়, আর এই পরিকল্পনার জন্য সে যে কর্মসূচি বা কার্যসূচি তৈরি করবে সেটা কি বলা হবে, অডিট প্রোগ্রাম। তো দেখো কি বলেছে, যে অডিট প্রোগ্রাম রিফার্স টু দ্য প্ল্যানিং to accomplish audit activities efficiently which is determined by the auditor, অর্থাৎ যে নিরীক্ষা কর্মসূচি বা নিরীক্ষা কার্যক্রম দক্ষতার সাথে সম্পন্ন করার জন্য যে নিরীক্ষা পরিকল্পনা তৈরি করতে হয়, তো এই নিরীক্ষা পরিকল্পনার জন্য যেই কার্যসূচি বা কর্মসূচি সেটাকে আমরা অডিট প্রোগ্রাম বলতে পারি। দেন টাইপস অফ অডিট প্রোগ্রাম, অর্থাৎ অডিট প্রোগ্রামের কিছু ধরন আছে, জেনারেলি দুই ধরন আমরা অডিট প্রোগ্রাম বা নিরীক্ষা কার্যসূচি দেখতে পাই, সেটা আমরা একটু জেনে নেই। যে প্রথমে যেটা বলা হয়েছে প্রি ডিটারমাইন্ড অডিট প্রোগ্রাম, এটা হচ্ছে যে পূর্ব নির্ধারিত যে কর্মসূচি, অর্থাৎ এই পূর্ব নির্ধারিত কর্মসূচি, অডিট কর্মসূচি বলতে আসলে আমরা কি বলি, অর্থাৎ এটা এমন এক ধরনের অডিট প্রোগ্রাম যেখানে সাধারণ নির্দেশাবলীগুলো উল্লেখ করা থাকবে, অর্থাৎ নিরীক্ষার জন্য যে কার্য পদ্ধতি বা নির্দেশগুলো রয়েছে সেই নির্দেশগুলো উল্লেখ করা থাকবে, যেটাকে আমরা বলতে পারি প্রি ডিটারমাইন্ড অডিট প্রোগ্রাম বা পূর্ব নির্ধারিত কার্যসূচি। এবং আরো একটা হচ্ছে প্রগ্রেসিভ অডিট প্রোগ্রাম বা প্রগতিশীল কর্মসূচি। তো
তো প্রগতিশীল অডিট কর্মসূচি কি? আসলে এটা এমন এক ধরনের কর্মসূচি যেখানে নিরীক্ষা সংক্রান্ত কাজের যে পরিধি, স্কোপ রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, নেচার রয়েছে এবং সীমাবদ্ধতাগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে অবশ্যই ধারণা দেয়া থাকে। অর্থাৎ যেই ধরনের অডিট প্রোগ্রামে অডিটিং সম্পর্কিত পরিধি, কাজের পরিধি, বৈশিষ্ট্য, লিমিটেশন, স্কোপ, এই বিষয়গুলো সম্পর্কে জানা যায়, তো সেটাকে আমরা বলতে পারি প্রোগ্রেসিভ অডিট প্রোগ্রাম। তো এই ধরনের অডিট প্রোগ্রাম সাধারণত ওই সকল প্রতিষ্ঠানের জন্য যে সকল প্রতিষ্ঠানের ব্যবসায়িক প্রতিষ্ঠানের পলিসি বছর পর বছর সাধারণত পরিবর্তন হয়ে থাকে। তো ওই ধরনের প্রতিষ্ঠানের জন্য এই প্রোগ্রেসিভ অডিট প্রোগ্রাম বেশি ইম্পর্টেন্ট। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে আমাদের টাইপস অফ অডিট প্রোগ্রাম। দেন অডিট প্রোগ্রামের কিছু অবজেক্টস বা অ্যাডভান্টেজ রয়েছে, যেগুলোকে আমরা ফিচার্সও বলতে পারি। তো সেটা আমরা একটু জেনে নেই। যেমন ডিস্ট্রিবিউশন অফ ওয়ার্ক, অর্থাৎ কাজের বন্টন। অডিট কর্মসূচির মাধ্যমে কিন্তু কাজের একটা সুষম বন্টন করা হয়। অডিটর কিন্তু এখানে অডিট কার্যক্রমের জন্য অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দিয়ে থাকে, সহকারী নিয়োগ দিয়ে থাকে। তো অ্যাসিস্ট্যান্টদের মধ্যে কিন্তু কাজগুলো ভাগ করে দেওয়া হয়। দেন সুপারভিশন, অর্থাৎ তদারকি, অ্যাসিস্ট্যান্টরা ঠিক মতো কাজ করছে কিনা সেটা কিন্তু তদারকি করা হয়। কন্ট্রোল, অর্থাৎ যে নিয়ন্ত্রণ ব্যবস্থা অবশ্যই কিন্তু এখানে থাকে। যে অডিটর যখন অডিটরদের যে অ্যাসিস্ট্যান্ট, তারা যখন কাজ করবে, তাদের উপর যে অর্পিত দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ব তারা ঠিক মতো পালন করছে কিনা সেটার জন্য কিন্তু নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে। দেন চেকিং এভরি এক্সপেক্ট, অর্থাৎ অডিট প্রোগ্রামের মাধ্যমে হিসাব সম্পর্কিত প্রত্যেকটা বিষয় কিন্তু পরীক্ষা নিরীক্ষা করা হয়। স্পেসিফাইড টাইম, অর্থাৎ যেই সময় নির্ধারণ করা হয়েছে অডিট প্রোগ্রামের জন্য, অডিট নিরীক্ষার জন্য, সেই সময়ের মধ্যে কিন্তু কাজটা শেষ করতে হয়। তো টাইমটা কিন্তু স্পেসিফাইড। দেন অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা, অর্থাৎ যারা কাজ করবে, অডিটিং নিরীক্ষা কাজ করবে এবং যারা অ্যাসিস্ট্যান্ট রয়েছে, তাদের কিন্তু অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা রয়েছে এখানে। দেন ডিটেলড এক্সামিনেশন, অর্থাৎ প্রত্যেকটা হিসাব নিকাশ আর সম্পূর্ণ এখানে পরীক্ষা নিরীক্ষা করা হয়। শুদ্ধতা, অ্যাকুরেসি, অ্যারিথমেটিক অ্যাকুরেসি বা গাণিতিক নির্ভুলতা কিন্তু এখানে পরীক্ষা নিরীক্ষা করা হয় বিস্তারিতভাবে। দেন হচ্ছে এভিডেন্স, ঠিক আছে? যে অডিট প্রোগ্রামের কথা বলছে, এই অডিট প্রোগ্রাম কিন্তু একটা এভিডেন্স হিসেবে কাজ করে, প্রমাণ হিসেবে কাজ করে। অর্থাৎ অডিটর যখন রিপোর্ট পেশ করে, তারপরে যখন প্রতিষ্ঠান যদি এই রিপোর্ট নিয়ে অসন্তুষ্টি পেশ করে, তখন কিন্তু এই যে অডিটর আসলে কিভাবে কাজ করেছে, তার কর্মসূচি কেমন ছিল, তো সেটা কিন্তু একটা লিখিত দলিল হয়ে যায়। এই অডিট প্রোগ্রামটা কিন্তু, যেটা একটা এভিডেন্স হিসেবে কাজ করে। এবং অডিট প্রোগ্রাম কিন্তু একটা লিখিত একটা এভিডেন্স কিন্তু। দেন প্রিপারেশন অফ অডিট রিপোর্ট, এবং ফাইনালি অডিটরকে অডিট রিপোর্ট তৈরি করতে হয়, হ্যাঁ, নিরীক্ষা প্রতিবেদন তৈরি করতে হয়। তো এই হচ্ছে আমাদের অডিট প্রোগ্রামের বিভিন্ন অবজেক্টস বা ফিচার্স, যেগুলা এখানে আমরা অ্যাডভান্টেজ হিসেবে কিন্তু এগুলাকে বিবেচনা করতে পারি। দেন এই অডিট প্রোগ্রামের কিছু সীমাবদ্ধতা রয়েছে। তো এই সীমাবদ্ধতাগুলো আমরা একটু জেনে নেই। যেমন এটাকেই বলা হচ্ছে মেকানিক্যাল মেথড, একটা যান্ত্রিক পদ্ধতি, ঠিক আছে? তো এই যান্ত্রিক পদ্ধতি কিন্তু অনেক সময় প্রতিষ্ঠানের জন্য এফিসিয়েন্সি কিন্তু ইনক্রিজ করে না, বরঞ্চ ডিক্রিজ করে। দেন ফিলিং অফ মনোটনি, একঘেয়েমিতা কিন্তু সৃষ্টি করে। অর্থাৎ একই রকম কাজ যখন অ্যাসিস্ট্যান্টরা বা নিরীক্ষকরা করতে থাকবে, তখন তাদের মধ্যে কিন্তু এক ধরনের মনোটোনাস টেন্ডেন্সি তৈরি হয়, একঘেয়েমিতা সৃষ্টি হয়। এতে করে কিন্তু তাদের যে কর্মস্পৃহা সেটা কিন্তু কমে যায়। দেন অমিশন অফ স্মল বিজনেস, অর্থাৎ যেগুলো ছোট আকৃতির ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে, সেই ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠানে কিন্তু অডিট প্রোগ্রামটা খুব একটা অ্যাপ্লাই করা হয় না। দেন ল্যাক অফ ফ্লেক্সিবিলিটি, অর্থাৎ এখানে নমনীয়তার অভাব রয়েছে, ঠিক আছে? দেন ল্যাক অফ ইন্ডিভিজুয়াল মেরিট অর জাজমেন্ট,
অর্থাৎ ইন্ডিভিজুয়াল অ্যাসিস্ট্যান্ট যে কাজ করছে তাদের ম্যারিট অনুযায়ী কিন্তু তারা অনেক সময় কাজ করতে পারে না, বা তাদের যে যোগ্যতা সেই যোগ্যতা অনুযায়ী কিন্তু তারা অনেক সময় তাদের কার্যক্রম সম্পন্ন করতে পারে না, যে কারণে তাদের যে ম্যারিট রয়েছে, তাদের যে মেধা রয়েছে, তো সেই মেধা কিন্তু অনেক সময় জাস্টিফাই করা যায় না। ঠিক আছে। দেন ইউটিলিটি, উপযোগিতা, এটাও একটা কিন্তু অডিট প্রোগ্রামের লিমিটেশন হিসেবে আমরা বলতে পারি। দেন এখানে যেটা বলা হয়েছে যে ডিফিকাল্টিস ইন ফাইন্ডিং আউট দ্য ক্যাপাসিটি অফ সাবঅর্ডিনেটস, অর্থাৎ যারা অ্যাসিস্ট্যান্ট সাবঅর্ডিনেট তাদের ক্যাপাসিটি কিন্তু ঘাটতি রয়েছে, অর্থাৎ কিন্তু তাদের রেসপন্সিবিলিটি কিন্তু ঠিকই দেওয়া হয়, কিন্তু তাদের অথরিটি, কর্তৃত্ব কতটুকু দেওয়া হচ্ছে সেটা কিন্তু এখানে বিবেচ্য বিষয়, এবং যেটা কিন্তু অডিট প্রোগ্রামের লিমিটেশন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে আমাদের অডিট প্রোগ্রামের বিভিন্ন সীমাবদ্ধতা সমূহ। তো আমরা অডিট প্রোগ্রাম নিয়ে আসলে বিস্তারিত জানলাম। দেন এখানে যে কনসেপ্টটা বলা হচ্ছে যে কনসেপ্ট অফ অডিট নোটবুক, অর্থাৎ নোটবুক, অডিট নোটবুক আসলে কি। তো অডিটর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো পরীক্ষা নিরীক্ষা করে বিভিন্ন ধরনের এরর, ভুল ত্রুটি, ফ্রড বা জালিয়াতি কিন্তু আইডেন্টিফাই করে থাকে। এই যে এরর আর ফ্রড আইডেন্টিফাই করছে, এগুলো আইডেন্টিফাই করে এই সম্পর্কিত যে তথ্যগুলো এগুলো যেই বইতে লিপিবদ্ধ করা হয় সেই বইকে বলা হয় অডিট নোটবুক। দেখো কি বলেছে, দ্য বুক হোয়ার identified errors and frauds of financial statement, important issues regarding audit activities are recorded is known as audit notebook. তার মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সম্পর্কিত যে জালিয়াতি, ভুল ত্রুটি এবং অন্যান্য যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে, তো এই সমস্ত বিষয়গুলো যেই বইতে রেকর্ড করা হয় সেই বইকে বলা হয় অডিট নোটবুক। And finally, differences between audit program and audit notebook. অর্থাৎ অডিট প্রোগ্রাম আমরা যেটা জানতে পারলাম যে অডিট অ্যাক্টিভিটিসের জন্য যে প্ল্যানিং করা হয় সেই প্ল্যানিংটাই মূলত আসলে অডিট প্রোগ্রাম, মানে পুরো কার্যসূচি। আর অডিট নোটবুক যেটা জানতে পারলাম যে ভুল ত্রুটি বের করা হচ্ছে, সেই ভুল ত্রুটি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো যে বইতে লিপিবদ্ধ করা হয় সেটাকে আমরা বলতে পারি অডিট নোটবুক। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে আজকের আমাদের বিস্তারিত আলোচনা। আমরা অধ্যায় 9 সম্পর্কে বিস্তারিত জানলাম। ওভারঅল অডিট প্ল্যান এন্ড অডিট প্রোগ্রাম, আমরা যে কনসেপ্টগুলো জানলাম, যে অডিট টেস্ট সম্পর্কে আমরা নিরীক্ষা টেস্ট বা নিরীক্ষা যাচাই বাছাই সম্পর্কে কিন্তু আমরা বিভিন্ন তথ্য জানলাম। দেন টাইপস অফ অডিট টেস্ট, অডিট টেস্টের বিভিন্ন প্রকারভেদ, অডিট প্রসেস সম্পর্কে আমরা জানলাম, ওভারঅল অডিট প্ল্যানটা কেমন হবে সেটা সম্পর্কে আমরা কিন্তু ইনফরমেশন জানতে পারলাম। দেন রিস্ক অ্যাসেসমেন্ট প্রসিডিউরস অফ অডিট, অর্থাৎ অডিটিং এর জন্য যে রিস্ক অ্যাসেসমেন্ট প্রসিডিউর, ঝুঁকি নিরূপণ প্রক্রিয়াটা কি সেটা কিন্তু আমরা জানলাম। এবং অডিট অ্যাক্টিভিটি শুরু করার জন্য পূর্ববর্তীমূলক ব্যবস্থাটা কি হবে, প্রস্তুতিমূলক ব্যবস্থাটা কি হবে সেটা সম্পর্কে কিন্তু বিস্তারিত জানলাম। অডিট প্রোগ্রাম খুব ইম্পর্টেন্ট, যে নিরীক্ষা কর্মসূচি, হ্যাঁ, নিরীক্ষা কর্মসূচি দুই ধরনের। নিরীক্ষা কর্মসূচির সুবিধাগুলো সম্পর্কে আমরা জানলাম, ফিচার্স গুলো জানলাম, ডিস্ট্রিবিউশন অফ ওয়ার্ক, সুপারভিশন, কন্ট্রোল, চেকিং এভরিজ, এক্সপেক্ট এবং আরো অন্যান্য অ্যাডভান্টেজেস সম্পর্কে জানলাম। এবং লিমিটেশন সম্পর্কে আমরা জানলাম, এটা একটা মেকানিক্যাল মেথড, মনোটোনাস সিস্টেম, omission of small business, lack of flexibility রয়েছে এখানে, lack of individual merits, utility,
উপযোগিতা রয়েছে, অর্থাৎ এখানে প্রতিষ্ঠানে যে নিরীক্ষা কর্মসূচি রয়েছে, তো এই নিরীক্ষা কর্মসূচি প্রণয়ন করার মানে ছোট ছোট ব্যবসায় প্রতিষ্ঠানগুলোতে এটা আসলে এই নিরীক্ষা কর্মসূচি খুব একটা জরুরি না কিন্তু, ঠিক আছে। দেন আমরা সাবঅর্ডিনেটস এর ক্যাপাসিটি সম্পর্কে জানলাম, যে যারা এই কার্যসূচি বাস্তবায়ন করবে, অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ, তো তাদের আসলে কতটুকু রেসপন্সিবিলিটির সাথে কতটুকু অথরিটি তাদের অ্যাসাইন করা হচ্ছে সেটা কিন্তু খুব বিবেচ্য বিষয়। নোটবুক সম্পর্কে আমরা জানলাম, যে বিভিন্ন যে ভুল ত্রুটি উদ্ঘাটন হবে এবং অন্যান্য বিষয়গুলো যে বইতে লিপিবদ্ধ করা হবে সেটাকে আমরা নোটবুক বলবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে আমাদের সামগ্রিক নিরীক্ষা পরিকল্পনা সম্পর্কে এবং অডিট প্রোগ্রাম নিরীক্ষা কর্মসূচি সম্পর্কে আমরা বিস্তারিত তথ্য জানলাম। তো আগামী ক্লাসে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।